ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের ডক্টর আরিফের কাছে আবারও, এবং ডক্টর আরিফের কাছে যে ঘটনাগুলো আছে তার মধ্যে আমরা পরপর দুটো ঘটনা শুনে আসব, এবং চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে আসলে পরপর ঘটনা বললে রাসেল ভাই কেমন জানি দেখ শোনায়। হ্যাঁ, ঘটনা একটাই, কিন্তু আচ্ছা। কানেক্টিং কিছু ঘটনা, যেমন আমি বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে ও আচ্ছা, গেছি, এটা কানেক্টিং ঘটনা। মানে আচ্ছা। কানেক্টিং ঘটনা আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি হ্যাঁ, আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা ফিল বলতে ভাই, হ্যাঁ ফিলই আর কি, বলতে পারেন যে দেখি নাই কিছু। আচ্ছা জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি, আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালিই থাকে। তো আমার ওয়াইফ তখন আপনার আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাত্রেবেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন আগে সেই 2010-এ বলেছি গেম খেলি। গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম, আমার রাত 3টা বেজে গেছে তখন। হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, হ্যাঁ একটু জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই, আর আমার ঠিক রুম থেকে বের অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো, তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক। আমি দরজাটা খুলে ফেললাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। আসলে তোমার কি হয়েছে? যে তুই তো আমার রুমে আয়, তো তুই আমার রুমে আয়। আমি আমার রুমে গেলাম, যেই রুমে আমি আগে থাকতাম, শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম। বলে আলিফ ভাই দেখ, আর ওই রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে গিয়ে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম, তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5টা 30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে, আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই, এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না আমার সারা শরীরের গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ, বলে কি হ্যাঁ, আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বের হয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা? মানে আতরের গন্ধ যে মুভ করতেছিল তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতরের গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। তো আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ পাইতেছো? বলে আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, ওই জায়গায় এখন আর কোনো গন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো যে আলিফ ভাইয়া, আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, তো গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না, না এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেল ভাইয়া, আমি দেখলাম যে পর্দাগুলো নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়ামের গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখন এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোনো নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসনার ভালো আছে, বিশ্বাস করে না তো কেউ। সেটাই হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট আওয়াজ। আমাদের আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতেই এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার টাইভার আসলে বসে এখানে। তো কি হয়, ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একাই। আচ্ছা, আমি বললাম যে তুমি আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও, ও সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে, লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাই হোক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজরের আজান দিয়ে দিছে। আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হইলো, বাবা বললো যে
তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তাহলে শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছ থেকে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাতের বেলা। এইটারে ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, আমরা নেক্সট ঘটনাটা যাব, তার আগে আমি একটু কিছু মেসেজ পড়ে নেই এবং কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের সঙ্গে আছেন এমডি আব্দুল্লাহ গাজী, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুফিয়ান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুফিয়ান আতিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শুভাশিস সাদিক, আমাদের সঙ্গে আছেন এমডি হজরত আলী, আমাদের সঙ্গে আছেন আল্ট্রা আহাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এছাড়াও FH হৃদয়, আমাদের সঙ্গে আছেন সুফিয়ান শাম্য, খুলনা থেকে শুনছেন তিনি, এমডি রাসেল আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে, আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান আতিক, SSC চলছে, তারপর তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন আকিব বিন মোস্তাক, আমাদের সঙ্গে আছেন আবির আহমদ, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, আমাদের সঙ্গে আছেন শুভ আচার্য শোভন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শৌখিন আলম তিতাস, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ হোসেন সৌরভ, এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহিন খান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও সিয়ারা সালসাবিল, আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক, আবির আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুমন আরফান সাইমন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SM মাসুম খান, ঢাকা আগারগাঁও থেকে শুনছেন তিনি, এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই এই মুহূর্তে আছেন। এবং আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের দুটো পেজ যে রয়েছে, সেই দুটো পেজের যে কোনো একটিতে, এবং আমাদের সাথে এসে জয়েন করতে পারেন আপনি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, বনানী বড়ুয়া মুনা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পূর্ণা বড়ুয়া সহ আরও অনেকে। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is bhotfm@radiofuርቲ.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই, থ্যাংক ইউ। তৃতীয় ঘটনাটি আসলে আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা, যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়। আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল শুভাশিস নামে ভাইয়ের, শুভাশিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি, যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছিল। পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো শুভাশিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো শুভাশিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো শুভাশিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরেই মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে এরপর থেকেই তার বাবা এই পেশায়। এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন ডোম, কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো ভাই। তো তিনি
রেগুলারলি ওনার ওই যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনে প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ, তো ঘটনার দিন এরকমভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে যে আমার আজকে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোনো একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন, এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে, এবং সবাই লাশ কাটতে পারে না, রাসেল ভাই স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমি আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, এরকম চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাসেল ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, তখন লাস্টে ডিএনএ টেস্ট করার লাগে। যাই হোক, হোয়াট এভার, তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টাটা সুইসাইড কেস, আর 8টাটা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2জনের লাশ আসে, এবং 2জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কীরকম হতে পারে, তাদের চালচলন কীরকম, তাদের চলাফেরা কীরকম, তাদের অভ্যাস কীরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত্রে 8:30 বেজে যায়, এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্ম শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকগে, সে বলল যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে, লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাওয়ার পরে সেটা দেখি যে একটা হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা। তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, দুই পাশে একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথাটা আগের থেকে বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই। মেঝেতে এমনভাবে পড়ি, এরপর আমার কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে, ঘুম থেকে ওঠায়। তার তো অ্যাসোসিয়েটস আছে, ওই সময় ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ওই দিন উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলেন না, মেয়ে সেফ আছে, সব কিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড, তখন তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে।
তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম 4টা লাশ এসছে, বলে যে কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। আচ্ছা, দিস দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খোঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আর একটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরও 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপারলি দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায় মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। আচ্ছা, সেই লাশটা পোস্টমর্টেম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো বোধহয়। থার্ড টাইম হলো এবং সে বললো যে না, এই চাকরি করা সম্ভব না, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না। বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা, এবং শ্বশুরবাড়ি মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে এখন। মিলে যাচ্ছে মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে। যে তার মেয়েটা তার 4 দিন সে 3 এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসার সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এটার সাথে কেমন এটার সাথে একটা ম্যাচ করেছে যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা দিচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা উপর আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 20 বছর থেকে 20 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্টলি রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাই কোনো কিছু দেখে নাই, কোনোদিন কিছু দেখে নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে চেয়েছিল, হয়তো হিন্ট পেয়েছে, কিছু একটা ঘটছে। সেটাই আমারও তাই মনে হয়। এবং খুবই অদ্ভুত ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলেছে আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম ঘটনা।